আসসালামু আলাইকুম। ঊর্ধ্বদীপ্ত 59, আমি উত্তেজিত 58 থেকে। তো আজকে আপনাদের সামনে কিছু মেসেজ দেওয়ার জন্য আমি শর্ট একটা ভিডিও করতেছি। সো কে শুনবেন জানি না, তো এই যে শুনলে কি হবে লাস্টে বুঝতে পারবেন। তো এই ভিডিওতে আমি নর্মালি চেষ্টা করব কিছু কোশ্চেনের বা একজন সিনিয়র হিসেবে গাইড কীভাবে করা যেতে পারে। আমি একদম খুবই সাধারণ মানুষ, অসাধারণ হওয়ার চেষ্টায় আছে আমরা সবাই। সো আমরা চেষ্টা করব যে কিছু কিছু জিনিস জানানোর। তো কেউ যদি থাকেন, হয়তো আমি যতটুকু জানি একটু জানতে পারবেন ছোটো ছোটো টেকনিক্যাল জিনিস। তো চলেন চেষ্টা করি। তো শুরু থেকে আমরা কয়েকটা কোশ্চেন ফলো করবো। সো ধরেন প্রথম কথা, যে ভালো রেজাল্ট কীভাবে করা যাইতে পারে। আমি যে খুব ভালো রেজাল্ট করছি আমি এটা বলবো না কিছু, কিন্তু আমি একটু জাস্ট জেনে যান যে ভালো রেজাল্ট কীভাবে করবো, পড়বো কীভাবে। মানে আপনারা নর্মালি যখন ইন্টারমিডিয়েট থেকে নর্মালি ফার্মেসিতে ঢুকছেন, অনেকেই হয়তো মেডিকেল থেকে মারা খেয়ে এই জায়গায় চলে আসছেন। সো আমরা এরকম বাই প্রোডাক্ট হিসেবে চলে আসছি। এখন কীভাবে পড়বো কীভাবে, অ্যাপ্রোচটা কী হবে। এরপর দেখেন বাংলা পারি কিন্তু ইংলিশ পারি না, কী করা যাইতে পারে। আরও কিছু কোয়েশ্চেন আসছে, আমরা টাইম কিলিং করি। তারপর ফুড অ্যান্ড নিউট্রিশন, অনেকে বাইরে থেকে আসছেন এবং অনেকের দেখবেন ফার্মাসি মানে মুখস্থ। সো মুখস্থ করতে সমস্যা হয়। সো এই জায়গায় কী করা যেতে পারে, তো এগুলো থেকে আমরা খুব সুন্দর করে চেষ্টা করবো কীভাবে করা যেতে পারে। সো প্রথম যে কোশ্চেন সেটা ভালো রেজাল্ট করবো কীভাবে। সো আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের যে ভার্সিটিতে মার্কস ডিস্ট্রিবিউশন কীরকম থাকে। আমাদের অ্যাসেসমেন্ট থাকে, কি থাকে, অ্যাসেসমেন্ট। সো অ্যাসেসমেন্টে আমাদের 20 মার্কস যে কোনো সাবজেক্টে, ল্যাব বাদে। সো ল্যাব এর হিসাব আলাদা থাকে কেমন জানি। তারপর মিডে থাকে 30 মার্কস। তারপর ফাইনালে থাকে 50 মার্কস। সো একটু খেয়াল করেন বাচ্চারা, আমি যেটা বলতেছি অ্যাসেসমেন্ট সেটা সিটি, তারপর অ্যাসাইনমেন্ট, তারপর প্রেজেন্টেশন, অনেক কিছু দিয়ে নেয়। তো বেশিরভাগই নেয় সিটিতে। তো আপনারা কি করতে পারেন, এই মিড এবং সিটি, সো এগুলো ছোট ছোট জিনিস। দেখেন ছোট ছোট জিনিস একটু খেয়াল করবেন। ধরেন কেউ যদি শুরু থেকে এক্সামগুলো সিরিয়াসলি দেন, ধরেন ক্লাসে যা বুঝলেন লাস্টে বসেন বা ফার্স্টে বসেন বা মাঝে বসেন, এগুলো বিষয় না। বিষয় মনোযোগ দিয়ে জাস্ট এক্সামের আগে কীভাবে পড়তেছেন একটু খেয়াল করবেন। সিটি এবং মিড এই দুইটা ট্রাম্প কার্ড। সো বিশেষ করে সিটি, আপনি যখন ছোট কোনো কিছুকে টার্গেট করবেন, তার মানে আলটিমেটলি আপনি আস্তে আস্তে কী হবে, বড় টার্গেটের দিকে এমনি পৌঁছায় যাবে। সো আপনার কী করতে হবে, সিটি এবং মিড এই দুইটাতে কোপ দিতে হবে। এই দুইটাতে যদি আপনারা কোপ খেয়ে যান তাহলে শেষ। তো দেখেন সিটিতে কীভাবে ভালো করা যায়। নর্মালি সিটিতে ফুল মার্কস পাওয়া যায়। ফুল মার্কস কীভাবে পাওয়া যায়, শর্ট একটা টপিক থাকে, ওইটা থেকে কী হয় কোশ্চেন আসে। সো আপনারা ইজিলি কী করতে পারবেন, ওগুলা পারবেন, পড়লে যদি পড়ে থাকেন পারবেন। তো সিটিতে আপনি যদি ইনকেস 20-এ 20 পেয়ে যান, অথবা ধরে নিলাম আপনি 18 পাইছেন, এবং মিডে যদি আপনি প্লাস মার্কস তুলেন বা কী হয় 30-তে ধরেন 24 তুললেন অথবা 26 তুললেন, সো ইনকেস আপনার আলটিমেটলি 100-র মধ্যে আপনার এ প্লাস কিন্তু 80-তে। সো আপনার ফাইনালের প্রেশারটা অনেক কমে যাবে, ধরেন আপনি জায়গায় 20 আর জায়গায় 24 পাইছেন। সো ফাইনালে আপনার 50-এর মধ্যে কত লাগবে, 36 পাইলে আপনার এ প্লাস হয়ে যাচ্ছে। সো আপনার কি প্রেশার 14 মার্কস কম পাইলেও হবে। সো ফাইনালে প্রেশার কমে যাবে। সো আমি এর কারণে বলতেছি যে ছোট ছোট এক্সাম যেগুলো সিটি মিড, এগুলোতে ফুল মার্কস ফুল এফোর্ট দেওয়ার ট্রাই করবেন। আলটিমেটলি কী হবে, আপনার ছোট এক্সামগুলোও ভালো মার্কস পাচ্ছেন, প্লাস কী হবে, আপনার বড় যে এক্সামের পড়াগুলো হয়ে যাবে। সো যারা সিনসিয়ার তারা কী করবেন, শুরু থেকেই সিটিগুলোকে সিরিয়াসলি নেবেন। হচ্ছে না বা হবে না বা কীভাবে হবে এগুলো নিয়ে টেনশন করা যাবে না, উঠে পড়ে লাগতে হবে। মানে সিটির আগে সিটি মিড খুব ফাটাই দিতে হবে, ইনশাল্লাহ পারবেন। এরপর চলে আসেন যে কি পড়বো কীভাবে, এটা একটা কোশ্চেন যে পড়বো কীভাবে। প্রথম কথা, ধরেন যে কোনো টপিক, ধরেন আপনার অনেকগুলো ফার্মেসি মানে কি মুখস্থের ক্ষেত্রে কী করবেন, আপনার প্রথম কথা বুঝে মুখস্থ, কি বুঝে আর কি কমে বারে মুখস্থ করতেই হয়। সো এই জায়গায় দেখবেন আপনারা যে পড়বো কীভাবে। সো ফার্স্ট অফ অল ধরে নিলাম 60 পেজের একটা স্লাইড, কয় পেজের, 60 পেজের। সো এগুলাকে আমি সুইটেবল 3টা বা 4টা ভাগে ভাগ করে নিলাম। ধরে নিলাম আমি এটাকে 20টা পেজ এবং 20টা পেজে ভাগ করলাম। সো আমার 3টা ভাগ হয়ে গেল। সো আমি প্রত্যেকটা ভাগকে একই রকমভাবে পড়বো। কীভাবে পড়বো দেখেন। সো প্রথম কথা, আপনারা ছোটোবেলায় যখন পড়ছেন সব কি বাংলায় পড়ছেন কি না, এখন কি করতে হবে, ইংলিশে পড়তে হবে। এখন প্রথম দিন আমাদের যখন রাকিব স্যার আসছিল, এসে আমাদেরকে একটা বই সাজেস্ট করছিল, এবিসি অফ মেথোডোলজি অফ ম্যাথমেটিক্স না কি যেন নাম মনে নেই। সো ওই জায়গায় আমি যখন গেছি লাইব্রেরিতে, আমরা গেছি, যা যখন পৃষ্ঠাটা উল্টাইছি,
তখন দেখি হচ্ছে যে ম্যাথ কই, সব তো ইংলিশ, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তো সব কিছুই আপনার ইংলিশে পড়তে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যারিয়ার হইতে পারে। এখন দেখেন আপনি কি করতে পারেন, যে কোনো টপিকের ক্ষেত্রে আপনি ইংলিশটা বুঝবেন না, স্বাভাবিকভাবে ইংলিশটা বুঝতে আপনার কষ্ট হবে, ট্রান্সলেট করতে কষ্ট হবে। সো এটার জন্য আপনি মনে করবেন আপনারা ভার্সিটিতে টাকা দিচ্ছেন কি দিচ্ছেন না, চ্যাট জিপিটিকে টাকা দেওয়া উচিত, আপনাকে যে পরিমাণ হেল্প করবে আপনাকে পুরো লাইফে। তো দেখেন চ্যাট জিপিটিতে যাবেন, যে কি করবেন, ওই যে লাইনটা বুঝতেছেন না বা ওই যে ইংলিশ ওয়ার্ডটা ট্রান্সলেট করতে পারতেছেন না, এগুলোকে দিবেন, দিয়ে বলবেন যে ট্রান্সলেট এই, তারপর হচ্ছে ইন্টু বাংলা, অর সে আরও কোয়েশ্চেন করবে যে কি এটা আরও কীভাবে প্রেজেন্ট করবে, আপনি আরও সুন্দর করে কোয়েশ্চেন করলে সে আরও সুন্দর করে প্রেজেন্ট করবে যে আপনাকে এইভাবে চাচ্ছেন, এইভাবে কোয়েশ্চেন করলে এইভাবে জানতে পারবেন। সো চ্যাট জিপিটির গুরুত্ব অপরিসীম। সো এই জায়গা থেকে দেখবেন, তারপর হচ্ছে ট্রান্সলেট, তারপর হচ্ছে এক্সপ্লেন করতে বলতে পারেন চ্যাট জিপিটিকে, সো এইভাবে করলে হয়ে যাবে। এখন ফার্স্ট অফ অল যখন আপনি পড়বেন তখন কি হবে, যে কোনো একটা ফেজের কথা বলতেছি, 2, 3, সো একটা ফেজের কথা কীভাবে পড়তে পারেন। 1 নাম্বার, আপনি কি করবেন, পুরোটা একবার রিডিং দিবেন, রিডিং দেওয়ার টাইমে বুঝে বুঝে পড়বেন, বুঝে বুঝে। তো যখন বুঝবেন তখন কি করবেন, ইংলিশ তো বুঝবেন না, সো ইংলিশটা কি করবে, ট্রান্সলেট করার জন্য চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, অথবা ট্রান্সলেটর ইউজ করতে পারেন। আরও সুন্দর করে বোঝার জন্য আপনি চ্যাট জিপিটিকে আস্ক করতে পারেন। তারপর ওগুলো কি করবেন, শিটের মধ্যে লিখে রাখবেন, যে কীভাবে লিখে রাখবো, যে কীভাবে ওই যে জিনিসটা পরে যাতে আর খোঁজাখুঁজি করা না লাগে, খুব সহজেই যাতে শীটের মধ্যে আপনি জিনিসগুলো পেয়ে যান। তো আপনি কী করবেন, লিখে রাখবেন শীটের ভিতরে। এরপর যখন দ্বিতীয়বারে আসবেন, দ্বিতীয়বার, প্রথমবার তো এই যেভাবে ইংলিশ বুঝলেন, প্রত্যেকটা কনসেপ্ট বুঝলেন, বুঝে বুঝে গেলেন, তারপর দাগাইলেন, প্লাস হচ্ছে যেটা বুঝতেছেন না সেটা দাগাইলেন, বুঝে ফেললেন। এখন দ্বিতীয়বার কি করবেন, সে দাগানো লাইন প্লাস ওই যে ইংলিশগুলা, বানানগুলা, এগুলো কি করবেন, মুখস্থ করে ফেলবেন। মুখস্থ মানে মুখস্থ। এরপর থার্ড ফেজে যে কি করবেন, সবগুলা রিভিশন দিবেন। যত বেশি রিভিশন তত বেশি অ্যাকুরেসি, তত বেশি অ্যাকুরেসি। সো তত বেশি অ্যাকুরেট হবে, আপনার মার্কস পাওয়ার পসিবিলিটি তত বেশি বেড়ে যাবে। সো এতটুকু যখন বুঝছি, সো প্রত্যেকটা ফেজ আমি কি করবো, এই যে প্রথম পেজ এভাবে করবো, প্রথম ফেজটা 20 পেজ এভাবে করবো, ওটা যখন হয়ে যাবে তখন দ্বিতীয় ফেজ হচ্ছে এভাবে করবো, তৃতীয় ফেজ এভাবে করবো, শেষ। মানে সবগুলো ফেজ আমি কমপ্লিট করে ফেললাম এই যেভাবে। এরপর চলে আসেন, ওকে, এখন মুখস্থ করার ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ইমাজিনেশন করতে পারেন, ইমেজ মানে বুঝতে পারেন, একটু ফিল করতে পারেন, একটু ইমেজ ক্রিয়েট করতে পারেন ভিতরে। এখন সাবজেক্ট ওয়াইজ যদি বিশ্লেষণ করি, আমাদের আছে হচ্ছে কয়েকটা সাবজেক্ট, একটু খেয়াল করবো। শুরুর দিকে যদি চিন্তা করেন, ইনঅর্গানিক আমাদের কয়েকটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলোতে কীভাবে কী করা যেতে পারে, 5টা না 6টা আছে। তো চলেন আমি শুধু কি আসে হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। এগুলোর ভিতরে ইনঅর্গানিক কেমিস্ট্রি আপনারা ছোটোবেলায় পড়ে আসছেন বেশিরভাগ জিনিসই, কারণ আপনারা পারেন, ইন্টারমিডিয়েটে যতটুকু পড়ছেন অতটুকু অনেক বেশি পড়ছেন। সো এই জায়গায় আপনার অত বেশিভাবে পড়াবে না। সো আপনি ওই থিমটা ফলো করবেন, 60 পেজ বা 50 পেজে কী করবেন, 3টা 4টা ভাগ করবেন, ভাগ করে প্রত্যেকটা পেজে আপনি আলাদা আলাদাভাবে কী করবেন, ওই ট্রান্সলেট চ্যাট জিপিটি ইউজ করবেন, তারপর হচ্ছে মার্ক করে রাখবেন, তারপর হচ্ছে সুন্দর করে ওগুলো মুখস্থ করবেন, তারপর হচ্ছে রিভিশন দিবেন, শেষ। এখন কথা হচ্ছে আপনার বুঝে ফেলতে হবে, স্যারকে আস্ক করতে হবে, স্যার প্রশ্ন কোথা থেকে আসবে, স্যার প্রশ্নটা কীরকম হইতে পারে। আপনি ক্লাসে যখন ক্লাস করবেন তখন স্যারদের ইশারা বুঝতে হবে, তাহলে আপনি কি করবেন, কোশ্চেন ধরে ফেলতে পারবেন। ধরেন স্যারদের ইশারা কীরকম হতে পারে, যে এটা আসার মতো এটা আসতে পারে, তারপর হচ্ছে এরকম কথাবার্তা আছে, সো এটা থেকে এরকম প্রশ্ন আসতে পারে, স্যারা একটু ইশারা দেয়, যেমন ধরেন এটা ইম্পর্টেন্ট, তারপর বলে এরকম প্রশ্ন আসতে পারে বলে দেয় আর কি। সো এটা আপনার ধরে ফেলতে হবে। এই অ্যাভারেজ আর একটু অ্যাভারেজ থেকে আপ স্টুডেন্টের পার্থক্য এইটাই, তারা বুঝে কোন প্রশ্নটা আসবে এবং কোন প্রশ্নটা কীভাবে অ্যান্সার করতে হবে, এটাই হচ্ছে কথা। এরপর চলে আসেন ইনঅর্গানিকের পর। আর ইংলিশের কথা যদি বলি, ইনঅর্গানিক আপনি যখন খাতায় লিখবেন, আমাদের ইমরান স্যার হচ্ছে কনসেপ্ট যদি ঠিক থাকে, আপনার ইংলিশ গ্রামাটিক্যাল কোনো টেনশন করা লাগবে না, কনসেপ্ট ঠিক থাকলে ইনঅর্গানিকে আপনি মার্কস পাবেন। আপনি মন খুলে লিখবেন মানে ইংলিশ লিখবেন কিন্তু কনসেপ্ট ঠিক রাখবেন, মানে ইংলিশটা ইংলিশে লিখবেন আর কি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, অনেকে আমরা যারা ইংলিশ এমনিতেই তো পারি না, আমাদের ইংলিশ হচ্ছে এরকম, দেখেন ওই যে আমরা পড়ছি না, দেখছি না, যে আই এম, ছোটবেলায় শূন্যস্থান করতাম, আই এম ডুইং, আই ইজ ডুইং, আই আর ডুইং। সো এই তিনটার মধ্যে আমাদের শূন্যস্থানে বা রাইট ফর্ম অফিসে আমরা কোনটা রাইট দিতাম, যেটা শুনতে ভালো লাগতো। সো দেখেন আই এম ডুইং চলতেছে, আছে ভাইব আছে, আই ইজ ডুইং কেমন জানি মিলে না, তারপর হচ্ছে আই আর ডুইং, এটা তো হবেই না। সো আমরা কি করতাম, যেটা সুন্দর লাগে শুনতে সেটা দেখাইতাম। সো আমাদের ইংলিশের অবস্থা এরকম, এক্সেপশন তো থাকবেই যারা অনেক ভালো পারে। তো এই যে ইংলিশগুলা আমরা একটু ইনঅর্গানিকের ক্ষেত্রে কনসেপ্ট ঠিক রেখে জাস্ট একটু লিখবে,
ভুল লিখবেন না, ঠিক লিখবেন, এত প্যারা খাওয়ার দরকার নেই। ইংলিশ কীভাবে লিখবো, তো আপনার পারবেন আশা করি। ইনঅর্গানিকে তেমন একটা প্যারা হবে না। এরপর চলে আসেন বায়োস্ট্যাটিস্টিক্স। এটার ক্ষেত্রে কি করতে পারেন রাকিব স্যার? আসসালামু আলাইকুম। ওই জায়গায় দেখবেন যে স্যারের যে স্লাইডটা দেয়, স্লাইড থেকে মোটামুটি ম্যাথ আসবে। তারপর হচ্ছে স্লাইড স্যার অনেক সুন্দর করে বোঝায় আপনাদেরকে। তো আপনারা দেখবেন যে ম্যাথগুলো যেগুলো করায় বা স্লাইডের ভিতরে কিছু থিওরি থাকে, মেইনলি থিওরি বেসড ম্যাথ আমাদের হচ্ছে এই জায়গায় থাকে, থিওরি বেসড ম্যাথ। যেমন স্লাইডটা ফুল মুখস্থ করে ফেলতে হবে, তারপর কী হবে স্লাইডের ম্যাথগুলো বোঝা করতে হবে। তারপর কী করা যেতে পারে, যেমন ধরেন স্যাম্পলিং থাকতে পারে, কোরিলেশন করা হবে, রিগ্রেশন অ্যানালাইসিস, হাইপোথিসিসের ভিডিও দেওয়া আছে। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এরপর হচ্ছে ম্যাথ, স্কিউনিস, কার্টোসিস, এগুলো হচ্ছে সব আমাদের আগে দুজন স্যার নিত, এখন হচ্ছে রাকিব স্যার মনে হয় না, আমি যতটুকু শুনছি। তো আপনারা যে চেষ্টা করবেন স্যার ক্লাসে যেগুলো ম্যাথ করা ওগুলো করবেন, শীটের ম্যাথগুলো ফুল কমপ্লিট করবেন। এছাড়াও স্যার মাঝে সাঝে বলে দেয় যে এই বইয়ের এই ম্যাথগুলো করে আসবা, বলে দেয় যে সাজেশনের মধ্যে। আর এগুলো হচ্ছে আর রাকিব স্যার যখন আপনারা পরীক্ষা দিবেন, পরীক্ষার আগে অবশ্যই রাকিব স্যার থেকে সাজেশন নেবেন। স্যার বলবেন কোনটা ইম্পর্টেন্ট, স্যার একটু বলবেন প্লিজ। স্যার দেখবেন অনেক সুন্দর করে আপনাকে বলে দেবে যে এটা থেকে আসতে পারে, এটা থেকে আসতে পারে। সো এগুলো হচ্ছে আপনাদের চেয়ে নিতে হবে, চেয়ে নিলে আল্লাহ দিবে ইনশাআল্লাহ। এরপর চলে আসেন, এটা ছিল রাকিব স্যারের ব্যাপার। সো ম্যাথ তো আপনারা হচ্ছে ইংলিশ নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই, কারণ ম্যাথে তো ম্যাথে লিখতে হবে। এরপর চলে আসেন যে ফার্মাকগনোসি। আমাদের স্বর্ণালী ম্যাম নেয়। সো স্বর্ণালী ম্যাম যখন নেয়, সো আপনাদের অনেক সুন্দর করে বোঝাবে, অনেক সুন্দর করে লাইন বাই লাইন অনেক সুন্দর করে বিশ্লেষণ করবে, আপনারা ইজিলি বুঝে যাবেন। কিন্তু পরীক্ষার হলে যে আপনারা যখন লিখবেন তখন খুবই বাজেভাবে মার্কস পাবেন। আপনারা বলবেন কী হয়েছে, মার্কস এত কম কেন, এত সুন্দর করে পড়ছি। তখন অবাক হবেন, ওই যে তোমরা জাফর ইকবালের মতো কথা বলো না, জাফর ইকবাল 9-10 বলে লিখছিল যে তোমরা জেনে অবাক হবে পরবর্তীতে শ্রেণীতে আপনারা ওই যে খাতা পাওয়ার পর অবাক হয়ে যাবেন। কীরকম আমি বলি, আপনি পড়বেন ভালো কিন্তু বানায় লেখার ট্রাই করবেন। সো ম্যাম কী করে, ইংলিশগুলো ধরে, মানে আপনারা যে ইংলিশ যে বানায় লিখেন না, ওই জায়গায় গ্রামাটিক্যাল মিস্টেক্স ধরে, তারপর হচ্ছে এটা থেকে এটা কীভাবে লিখতে হয় দিয়ে। তো আপনাদের আমরা যেহেতু ওই যে আই এম ডুইং ইংলিশ, সো আই এম ডুইং ইংলিশের মধ্যে আমরা কী করবো, আমরা শুধু একটা জিনিসে পারবো, এই ফার্মাকগনোসির ভিতরে আমরা কী করবো, মুখস্থ করবো, ফাটায় মুখস্থ করবো। আর মুখস্থ করলে কী করবো, এখন যদি আমি কপি পেস্ট করে দিতে পারি ম্যামের স্লাইড, ফুল মার্কস আমি লিখে দিলাম, কপি পেস্ট করলে ফুল মার্কস পাবো। বানায় লিখতে গেলে মার্কস মানে একটু কম পাবেন, আমার যতটুকু মানে একটু হলেও ভুল পাবেন। সো আপনি কী করবেন, কপি পেস্ট করবেন, ফুল মার্কস পেয়ে যাবেন। ফার্মাকগনোসি কপি পেস্ট করবেন, ফুল মার্কস পাবেন, বলে দিলাম। এখন দেখেন স্লাইড ফুল মুখস্থ করে ফেলবে, শেষ। ইংলিশে দাড়ি কমা সহ সব মুখস্থ, শেষ। এরপর চলে আসেন আরেকজন আমাদের শ্রদ্ধেয় টিচার নেন আশিক স্যারের ক্লাস আমি পাইনি, কারণ আমি এটা বলতে পারতেছি না ওনার যে টপিকগুলো কীরকম হয়। তো আপনারা চেষ্টা করবেন যেরকমভাবে পড়ার ওরকমভাবে পড়ার। আশা করি আপনারা যখন আস্তে আস্তে স্যারের ক্লাস করবেন আপনারা স্যার বুঝে যাবেন। সো একটা দুটো এক্সাম দেওয়ার পর আশিক স্যার হয়তো বা যে নর্মাল প্রসিডিউর ফলো করবেন, সুন্দর করে মুখস্থ করবেন, পড়বেন, বুঝবেন, তারপর হচ্ছে অ্যান্সার করবেন, শেষ। এখন ইন্ট্রোডাকশন টু ফার্মাসি। এই টপিক আমাদের এই কোর্স নিতে হচ্ছে আমাদের আগে নাসিবা ম্যাম আমাদের যখন পড়াইতেন তখন কী করতাম, ওনার যে স্লাইড ছিল, স্লাইডে হচ্ছে বিভিন্ন ধরনের সংজ্ঞা টঙ্গা ছিল, তারপরে এগুলো আমরা পড়তাম, মুখস্থ করতাম, তারপর হচ্ছে উদাহরণ দিতেই হইতো মাস্ট। আমরা যখন লিখতাম কোনো সংজ্ঞা, যেখানেই সংজ্ঞা সেখানেই উদাহরণ, এইভাবে আমরা হচ্ছে লিখছি। তারপর হচ্ছে বুঝে মুখস্থ করতে হবে, আবার কিছু কোয়েশ্চেন থাকে। এখন আমরা যখন নাসিবা ম্যামের ক্লাস করছি তখন হচ্ছে নর্মালি ম্যাম আমাদেরকে বলে দিত যে এই টপিকটা থেকে এরকম কোশ্চেন আসতে পারে। সো আমরা ওই কোশ্চেনটা প্রিপেয়ার করে রাখতাম, পরীক্ষা হলে মোটামুটি ওরকমই আসতো, যে যেটা পড়াইছে ওইটি আসতো। তারপর হচ্ছে ম্যাম হচ্ছে আমাদের বলে দিত এই টপিকটা থেকে এইটা প্রশ্ন আসবে, এই টপিক থেকে এরকম প্রশ্ন আসার মতো এরকম হইতে পারে। উনি আমাদেরকে ক্লাসের মধ্যে কোশ্চেন বলে দিত যে এইটা তোমরা পড়ে আসতে পারো, এইটা তোমাদের হইতে পারে। তারপর হচ্ছে উনি হচ্ছে যেটা পড়াইতেন ওই মধ্যে পড়াটার মধ্যে উনি কী করতেন, কোশ্চেন বানায় ফেলতে ক্লাসের মধ্যে বলে দিন যে এই আমরা যেটা আজকে পড়ছি এটা থেকে প্রশ্নটা এরকমভাবে আসতে পারে। সো আমরা ওই প্রশ্নগুলো কালেক্ট নিতাম এবং সুন্দর করে লিখে রাখতাম, নোট নিতাম, তারপর হচ্ছে আমরা সুন্দর করে অ্যান্সার করতাম এবং আমরা ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাইতাম, আলহামদুলিল্লাহ। চেষ্টা করছি আমরা। এখন সালসাবিল ম্যাম আশা করি এরকমই আসলে ম্যাম থেকে চেয়ে নিবা যে ম্যাম এই জায়গা থেকে প্রশ্ন কীরকম আসবে। ম্যাম ক্লাস বুঝার পর হচ্ছে কোয়েশ্চেন করবা, যে আমাদের সব ফ্যাকাল্টি অনেক সম্মান, মানে অনেক ফ্রেন্ডলি বলতে কি মানে হচ্ছে ওনাদের সম্মান করবে এবং ওনাদের থেকে নেওয়ার চেষ্টা করবা সুন্দর করে, যা চাবা তাই দিবে, বলতে কি সম্মান করে যা চাবা তাই দিবে, বলতে কি সমস্যা হইলে জানাবা। প্লাস হচ্ছে কোনো পড়া না বুঝলে কেউ বিরক্ত হবে না। আমি যতটুকু দেখছি যতজন আছে সবাই খুব সুন্দর এবং নাইস, তাদের যে বিনয়ীটা আমি দেখি মুগ্ধ পানি লাগবে। যাই হোক, এরপর চলে আসেন
ইন্ট্রো ফার্মার পরে আপনার আছে হচ্ছে ইংলিশ আর হচ্ছে হিস্ট্রি। ইংলিশ আর হিস্ট্রি আমাদের কোচিংয়ে ছোটোবেলায় কোনো এক কালে একজন টিচার পড়ে, তো সে যদি ম্যাথ না পারতো সে হচ্ছে আমাদেরকে একটা জিনিস বলে দিত যে তোমরা এটা বাসায় করবা, তারপর এবং সে এইভাবে লিখে দিত DIY, মানে হচ্ছে কি ডু ইট ইউর সেলফ, মানে হচ্ছে ইংলিশ আর কি। এটা কি বলবো আমি, এটা ইংলিশ তো ম্যাম যেটা বলে যেভাবে বলে আপনারা করবেন। ইংলিশ আমাদের টাইমে হচ্ছে অনেক জোস একটা টিচার নিত, সে হচ্ছে আমজাদ স্যার, মিস ইউ স্যার, মিস ইউ। এখন দেখেন আমরা সবাই আমজাদ স্যারের শূন্যতা অনুভব করেছি, একদম কুল একজন টিচার। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে সব সময় সুন্দর ভালো এবং হাসি খুশি রাখো, আমিন। এখন দেখো এই জায়গায় দেখবেন যে ইংলিশ এবং সোশিওলজি এবং হিস্টোরির ক্ষেত্রে, সোশিওলজি হিস্টোরির ক্ষেত্রে তো শীত থাকে, মুখস্থ করে ফেলতে হয়। যেমন এগুলোর বেশিরভাগই আপনারা হিস্টোরির ক্ষেত্রে আপনারা জানেন যে হিস্টোরি কী আসবে, ওই যে স্বাধীনতা যুদ্ধ, পলাশির যুদ্ধ, তারপর হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপর মুসলিম শাসন, টেগুলো পড়ে, এগুলো আপনারা সমাজে ছোটোবেলা থেকেই পড়ে আসছেন। যারা হচ্ছে সুন্দর করে পড়ে আসছেন ছোটোবেলায়, এখন এগুলো আপনার কাছে পানি ভাত। শুধুমাত্র একটাই সমস্যা, আই এম ডুইং ইংলিশ, মানে ওই যে ইংলিশটা লিখতে হবে আর কি, বাংলাটাই মনে মনে ট্রান্সলেট করে ইংলিশে লিখে ফেলতে হবে। এরপর ইংলিশের ক্ষেত্রে বললাম সোশিওলজি হচ্ছে ফিলিংসের ব্যাপার, কমিউনিটি, তারপর হচ্ছে সোশিয়ালাইজেশন, অনেক কিছু থাকে, এগুলো হচ্ছে বুঝে লিখতে হয়। এবং তারপর হচ্ছে ম্যামের থেকে কোশ্চেন চেয়ে নেবেন যে ম্যাম এগুলো প্রবলেম হচ্ছে, এগুলো কীভাবে করা যেতে পারে, ভালোভাবে ক্লাসে বুঝবেন। যে কোনো প্রবলেম ক্লাসের মধ্যে জিজ্ঞেস করবেন, স্যার ম্যাডামরা অনেক ফ্রেন্ডলি এবং তারা হচ্ছে আপনাকে রেসপেক্টেড ওয়েতে জিজ্ঞেস করবেন এবং কী করবে, আপনাকে হেল্প করার ট্রাই করবে। তাদের জায়গা থেকে তারা এত চেষ্টা করে, আল্লাহ আমি পাইছি অনেক সুবিধা পাইছি এবং সবাই অনেকভাবে হেল্প করে। এরপর চলে আসেন এই যে কোশ্চেনগুলো চলে আসেন, আমি অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছি। আমি কি বলছি, ভালো রেজাল্ট কীভাবে করবো, ওই যে সিটি মিড এগুলোকে টার্গেট করবো, খুব সুন্দর করে পড়বো, সিটি এবং মিডগুলোতে ফুল মার্কস পাওয়ার ট্রাই করবো। পড়বো কীভাবে বললাম, ওই যে ভাগে ভাগ করবো, প্রত্যেকটা টপিক ওয়াইজ কীভাবে ভাগ করবো, তারপর হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা কোর্সে কীভাবে পড়তে পারি এটা বলছি। তারপর দেখেন বাংলা পারি, ইংলিশ পারি না, আই এম ডুইং ইংলিশ টাইপের। সো আমরা কী করবো, ওই যে যেটা পারবো না সেটা মুখস্থ করবো, আর আমরা আস্তে আস্তে 1-1 থেকেই আমরা দেখবেন যে 1-1 পার হলে 1-2 পার হলেই আমরা দেখবো ইংলিশ পারতেছি, লিখতে পারতেছি, ইংলিশ লিখতে পারতেছি। সো যে কোর্সের ম্যাম যেরকম বা স্যার যেরকম সেরকমভাবে ইয়ে করবে। এবং টাইম কিলিং বাচ্চারা 1-1 হচ্ছে সুখের সময়, সুখের সময় বলতে কি, এই টাইমে আপনাদের অনেক পরিবার গঠিত হবে, ফ্রেন্ডস ফরএভার। সো গ্রুপে থাকবে মানে ফ্রেন্ডস তো থাকবেই, কিন্তু বাচ্চারা নিজেদের বেস থেকে সরা যাবে না। সিটি মিড এগুলোতে একটু ফোকাস রাখতে হবে, বন্ধুত্ব, মজা, এনজয়মেন্ট সবই থাকে। ভার্সিটিতে উঠছেন, নতুন নতুন চিল করবেন না। ভার্সিটি ছোটোবেলা থেকে একটা ডায়লগই শুনে আসছেন যে ভার্সিটি উঠলে চিল আর চিল। যাই হোক, তো দেখেন সুখের সময়, ফ্রেন্ডস ফরএভার টিম, তো যাই বলেন না কেন আপনারা চেষ্টা করবেন এই টাইমে নিজের বেস থেকে যাতে সরে না যায়, ইনশাল্লাহ আপনারা পারবেন। সব জায়গায় থাকবে এবং ফ্রেন্ডস থাকবে, যাই হোক তাই হোক ভালোভাবে পড়ার ট্রাই করবেন যতটুকু পারেন। এবং আপনাদের তো ওই যে থাকে, ওটা কী বলে ওয়েবার সিস্টেম থাকে, তো আপনারা চেষ্টা করবেন ওয়েবার পাওয়ার, তাতে কী হবে বাবা মার একটু হলেও সাশ্রয় হবে, তারা চায় আপনারা একটু হলেও ভালো করেন, বাবা মার দিকে তাকায় হলেও একটু চেষ্টা করে। যাই হোক ইনশাল্লাহ পারবো। এরপর চলে আসেন ফুড অ্যান্ড নিউট্রিশন। এখন দেখেন আমাদের এই জায়গায় অনেকজন অনেক দূর থেকে চলে আসছে, এখন যারা হচ্ছে দুপুরে খায় তারা কিন্তু ক্যান্টিনে খায়। ক্যান্টিনে খাওয়া কি ভালো, বাইরের জিনিস থেকে খাওয়া ভালো না। তো ক্যান্টিনে যদি অনবরত অনেকদিন খান তাহলে হয়তো প্রবলেম হতে পারে, বাট চেষ্টা করুন ঘরোয়া খাবার খাওয়ার। আরেকটা জিনিস যে টাইম কিলিংয়ে বলি নাই, অনেকে অনেক দূরে থাকেন, দূর থেকে এসে এই জায়গায় ইয়া করেন। এখন একটা উদাহরণ দিই, আমার বন্ধু টাইগার তালহার রোল হচ্ছে 103 এবং আমার বন্ধুর 102, 103 এবং আমার হচ্ছে 101। সো আমরা কি করি, মানে এই দুইজন আসে হচ্ছে নারায়ণগঞ্জের দিক থেকে। সো উনাদের নর্মালি দিনের 4 ঘন্টা হচ্ছে 2.5 ঘন্টা 3 ঘন্টা হচ্ছে যায় জার্নি করতে। সো আমি এই দিক থেকে বাসা কাছে, আমি কি করতে পারি খুব সহজেই হচ্ছে যে ভার্সিটি যে ক্লাস করে এই জায়গায় আমি অন্যান্য কাজও করতে পারি। তো কার ডেটা বেশি, কার টাইমটা বেশি এফেক্টিভ হইলো, কার এফিসিয়েন্সি অনেক ভালো হইলো, অবশ্যই যে টাইম সেভ করে অনেক কাছাকাছি থাকলো ভার্সিটি। এবং যাতায়াতের অনেক হেসেল ভাই, দেখেন আপনি যদি 3 ঘন্টা জার্নি করেন অবশ্যই বাসায় যে আপনার টায়ার্ডনেস আসবে, তারপর হচ্ছে সারাদিন ক্লাস করছেন, তারপর একটু ঘুমাইতে মন যাবে, পড়ার টাইমটা আবার কখন পাবেন, খুবই টাফ। আচ্ছা আরেকটা জিনিস, যে ল্যাবের কথা তো বলিনি, ধরেন যে ম্যাম আমাদের যে ম্যাম, ওনার নাম হচ্ছে আমাদের উর্থি ম্যাম হচ্ছে ল্যাব ম্যাম আপনাদের। তো শুরুর দিকে ম্যাম হচ্ছে অনেক, আপনাদেরকে মনে হবে যে অনেক শক্ত বা অনেক হার্ড, আস্তে আস্তে যখন আপনার হচ্ছে লাস্টের দিকে যাবে দেখবেন অনেক অনেক সুন্দরভাবে ম্যামকে অনেক ভালো মনে হবে বা সুইট মনে হবে, যাই বলেন না কেন। তো আপনারা চেষ্টা করবেন যে ম্যাম যেভাবে বলে ওভাবে করার। তো আপনারা কেবল উঠছেন, তো ম্যাম একটু আপনাদেরকে একটু ছায়ার মধ্যে রাখার ট্রাই করতেছে আর কি, মানে ছায়ার মধ্যে রাখে যাতে করে আপনারা অনেক ভালোভাবে কথাগুলো শুনেন। একটু চাপ না দিলে আসলে কেউ কাজ করে না, সো চাপ তো একটু নিতে হবে। আর শুরুর দিকে তো
আশা করি সিটি হয়তো বা শুরু হয়েছে কি হয় নাই, সিটি তারপর ল্যাব। তো আর ল্যাবগুলা হচ্ছে ক্লাসে লেখা ট্রাই করতে পারেন, তারপর হচ্ছে সময় সেভ হবে। ল্যাব ক্লাস রিপোর্ট তো অনেক সময় ক্লাসেই লিখতাম, আর বাসায় লিখতে পারেন যদি অনেক বেশি অ্যানালাইজ করতে হয়, অনেক বেশি চাপ থাকে, অনেক বেশি প্যারা দেয়। তারপর হচ্ছে এটাই তো। তারপর দেখেন যে সময় টাইম কিলিং হচ্ছে জার্নি করা, বা চেষ্টা করবেন যে কাছাকাছি থাকার, ভার্সিটির কাছাকাছি থাকলে আপনার কি সেভ হয়। আর কারো যদি ফ্যামিলি থাকলে তো ফ্যামিলি থেকে দূর থাকা তো একটু কষ্টের। ফ্যামিলি থাকলে ভালো, ফ্যামিলি থাকলেও যদি দূরে থাকে তাহলে ভালো, কিন্তু টাইমটা সেভ করবেন। টাইম ইজ মানি বলে না, কয়দিন পরে আপনি এই জিনিসটা টের পাবেন। কীভাবে টের পাবেন বলেন তো? আপনার আস্তে আস্তে এত পরিমাণে ব্যস্ত হয়ে যাবেন যে আপনার অন্য কিছু করার সময়ই পাবেন না। মানে অনেক অনেক কাজ থাকবে, মনে হবে কি ভাই দিনের মধ্যে এত কাজ কই থেকে আসলো। সো তখন মনে হবে যে টাইম ইজ মানি, ওয়াই। সো এই ছিল নর্মালি এই যে কথাটা, ফুড অ্যান্ড নিউট্রিশন। নিউট্রিশন বলতে কি, এই ফুড অ্যান্ড নিউট্রিশন বলতে কি, ক্যান্টিনের খাবার একটু কম খাবেন, প্লাস হচ্ছে বাইরের খাবার একটু কম খাবেন, ভালো খাবার খাবেন। তারপর যেমন ধরেন আমাদের পাশে একটা, যদি দুপুরে খাবার চিন্তা করেন, পাশে দেখবেন ওই যে 120 টাকা না 30 টাকা হচ্ছে গরু মাংস, ডাল, আনলিমিটেড ভাত, এগুলো পাওয়া যায়, দেখবেন ওই জায়গাটা খাইতে পারেন ভালো। এছাড়া অন্য কিছু খাবার আছে যেগুলো ভালো। আর দুপুরে সিঙ্গারা টিঙ্গি এগুলো অ্যাভয়েড করা ভালো, যদিও আমি খাই। আমি তো আমাদের ভালোর জন্য বলতেছি, বাট আমি তো খাই, কী করবেন। যাই হোক, এখন মুখস্থ করার সমস্যা তো সবার থাকে, কিন্তু এই সমস্যার উৎকৃষ্ট উপায়, মানে বেঁচে ওঠার উপায় হচ্ছে, পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে একটাই, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। কীভাবে? তো আপনার মুখস্থ করতেই হবে। এখন মুখস্থ হয় না, কয়বার ভুলবেন? পড়বেন। এবার দেখবেন পড়তে পড়তে অজান্তেই মনের ভিতরে পড়া ঢুকে গেছে। সো আপনারা চেষ্টা করবেন বারবার পড়ার, বারবার করার। এই তো। এখন আরেকটা কথা বলতে চাই, যে ধরেন যে কোনো টপিক, যে কোনো সমস্যা, যে কোনো ধরেন কোনো লেকচার বুঝতেছেন না, সো আপনারা আমাকে বলতে পারেন সিআরের মাধ্যমে। তাহলে সিআররা যদি বলে তাহলে কি হবে, আমি ওটা লেকচার বানিয়ে ভিডিও দিতে পারবো। আমাদের হচ্ছে নর্মালি 1-1-এর টাইমে আমি হচ্ছে লেকচার বানিয়েছিলাম যে একটা, ওইটা হচ্ছে আমাদের ফ্রেন্ডসের জন্য অনেক হেল্পফুল ছিল। তারপর হচ্ছে যে কোনো সমস্যা হতে পারে, যে এটা আমি বুঝতেছি না, এখন সামগ্রিক হইতে হবে। আমাদের তো 1-2, আমরা হচ্ছে আমাদের তো অনেক চাপ থাকে, আমাদের পড়তে হয়, সামগ্রিক হইতে হবে। সামগ্রিকভাবে তো অনেকটা কিছু বুঝতেছেন না। এখন আরেকটা জিনিস আপনারা প্রচলন করবেন ক্লাসের ভিতরে, যে ভালো পারে তার কাছে শিখতে কি সমস্যা আছে, শিখার জন্য কখনো লজ্জা পেতে নেই। সো এটা আমাদের একজন টিচার বলছিল আমার ছোটোবেলায়। তো শিখার জন্য কখনো লজ্জা পেতে না বলতে কি, আপনার যে ফ্রেন্ড হয়তো ভালো পারে, আপনি বুঝেন না, স্বাভাবিক বুঝেন না, আপনি যখন বুঝে যাবেন তখন আপনি বুঝছেন, আরেকজনকে শিখিয়ে ফেলবেন। এতে কি আপনার স্কিল বাড়বে, যে শিখাচ্ছে তারও স্কিল বাড়ে, যে শিখতেছে প্লাস ও আরেকজনকে শিখাবে, তারও স্কিল বাড়বে কি, কমিউনিকেশন, মুখের জড়তা, প্রেজেন্টেশন দিতে সহযোগিতা হবে, প্লাস ব্রেনের বেসিক অনেক স্ট্রং হবে। কেউ যদি পড়ায় তার বেসিক অনেক তুখোর থাকে, তুখোর বলতে কি, আশেপাশের স্টুডেন্টরা মনে করেন বলার আগেই সে অ্যান্সার দিতে পারে, এরকম তুখোর বেসিক হয়ে যায় কেউ যদি পড়াতে থাকে, ছোটোবেলা থেকে কারো যদি পড়ানোর অভ্যাস থাকে। সো এতটুকুই ছিল মোটামুটি আমাদের এই যে ব্যাপার। সো ঊর্ধ্বদীপ্তর উপরে ওইটার কী বলে, এটি তো দিনই। সো আপনারা আশা করি সবাই ভালো করবেন। এবং আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম। তারপর আমার আরেকটা শুভ আছে আমাদের ক্লাসে সিআর, আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম শুভ। সো আপনারা হচ্ছে কোনো প্রবলেম হলে জানাবেন, আপনাদের বড় ভাই ইনশাল্লাহ আছে, বড় ভাই না মানে ভাই আর কি। সো যারা ছেলেরা আছেন জানাবেন, সমস্যা নেই। তারপরেও হচ্ছে যে কোনো প্রবলেম, সিআররা যে কোনো ক্লাসের সামগ্রিক প্রবলেম থাকলে আমাকে জানাতে পারেন। তো আমি চেষ্টা করবো আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করার, যাতে এবং আমি যখন আপনাদেরকে একটু বা ধরেন কোনো প্রবলেম থাকলে যদি দেখাই দিলাম, তো এটা তো আমার উপকার হয়, আমি এটাকে নিজের একটা ব্লেসিং হিসেবে নিই। কারো যদি উপকার বলবো না, মানে এই সুযোগটা আল্লাহ আমাকে দিছে যে এইটা হয়তো আমার কাছে হবে। সো থ্যাংক ইউ। তো আজকে এই পর্যন্তই। ঊর্ধ্বদীপ্ত 59। আসসালামু আলাইকুম।